আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে তো ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো। তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। তিনি যে বললেন দেশ বিক্রি করার জন্য কি দিয়ে মাপতে হবে, এই বাংলাদেশকে কি দিয়ে মাপতে হবে, সেটা কি দাঁড়িয়ে পাল্লা না অন্য কোনো কিছু? কিন্তু উনি কি জানেন না যে সিকিম যখন বিক্রি হয়েছিল 1975 সালে, সেই সময় লেন্দুক দর্জি ওইখানকার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কি দাড়িপাল্লা দিয়ে মেপে ভারতের কাছে বিক্রি করেছিলেন? নিশ্চয়ই না। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তিনি সিকিমকে তুলে দিয়েছিলেন ভারতের হাতে। আজকে একেবারে 50 বছর পরে আমাদেরকে ঠিক এইরকমই একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমাদের এই প্রধানমন্ত্রী যিনি প্রেস ব্রিফিং করতে যে এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে যে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে কিনা, সেইটা জবাব দিতে যে তিনি এই ধরনের কথাটা বললেন। সুতরাং দেশ বিক্রির জন্য কোনো দাড়িপাল্লার প্রয়োজন হয় না। এবার আসি আসল প্রশ্নে। এই প্রধানমন্ত্রী যিনি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, ভারতের অনুকম্পা নিয়েই তিনি এখন ক্ষমতায় আছেন। তিনি ভারত সফর করলেন কিসের জন্য? কি পাওয়ার আশায় বা কি দেওয়ার আশায়? তিনি কি নিয়ে আসছেন? এই মুহূর্তে বাংলাদেশের প্রাইম যে প্রধান সমস্যা হচ্ছে তিস্তার পানি বন্টন এবং ফারাক্কার পানি বন্টন। এইটার সমস্যার সমাধান হলেই তো বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সেই সমস্যার সমাধান কি তিনি করতে পেরেছেন? এই সমস্যাটা তো নতুন কোনো সমস্যা নয়। সেই 2011 সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় এসেছিলেন, তখনও কিন্তু এই তিস্তা সমস্যার সমাধান তিনি করতে পারেন নাই। এখানে কোনো চুক্তি তিনি করতে পারেন নাই। এই জন্য ওই সময় পত্রপত্রিকা, বাংলাদেশ সহ ভারতেরও পত্রপত্রিকায় বলা হয়েছিল যে মনমোহন সিং এর ঢাকা সফর তিস্তায় মলিন, অর্থাৎ তিস্তা সম্পর্কে কোনো সমাধানে পৌঁছতে না পারার কারণে মনমোহন সিং যে ঢাকায় সফর করলেন সেটা মলিন হয়ে গেছে। এরপরে নরেন্দ্র মোদীও ঢাকা সফর করেছেন 2021 সালের 17 মার্চ। সেই সময় কিন্তু তিস্তায় কোনো পানি ছিল না। তখন বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে যাচ্ছে। এমন একটা অবস্থায় তিনি তিস্তা সম্পর্কে কোনো কথা বলেন নাই। এই তিস্তা গত 15 বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা কি করে? বন্যার সময় পানি সব ছেড়ে দিয়ে আমাদের উত্তরাঞ্চল প্লাবিত করে দেয়। আবার শুষ্ক মৌসুমে পানির অন্য রাজ্যে তারা প্রবাহিত করে দিয়ে পুরো উত্তরাঞ্চল শুকিয়ে দেয়। এমন একটি আচরণ যখন তারা করে, সেটাকে কি বলবেন আপনারা? ভারত আমাদের মিত্র নাকি শত্রু? তারা তো এই তিস্তা এবং ফারাক্কা নিয়ে আমাদের সাথে চরম শয়তানি করে, সবসময় করে আসছে। এবং এইখান থেকে বাংলাদেশের মানুষকে উপকার করার জন্য চীন এখানে বিনিয়োগ করার একটা পরিকল্পনা হাতে নিয়েছিল। তারা $1 বিলিয়ন বিনিয়োগ করে এই তিস্তায় ড্রেজিং করে দুই পাশে পানি প্রবাহিত করে শুষ্ক মৌসুমে সেখানে ফসল উৎপাদনের একটা ব্যবস্থা করা, এবং এই বন্যার সময় আষাঢ় শ্রাবণ মাসে যখন পানি অতিরিক্ত আসবে তখন সেটা সেখানে প্রিজার্ভ করে রাখা হবে, রেখেই এই পানিটা শুষ্ক মৌসুমে ব্যবহার করা হবে। তাহলে গোটা উত্তরাঞ্চল এই পানি দিয়েই তাদের ফসল উৎপাদন করতে সক্ষম হবে। এমন একটা চমৎকার পরিকল্পনা নিয়ে যখন তারা এগিয়ে আসছিল, ঠিক সেই সময় ভারতের এই যে পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা, তিনি বাগড়া দিয়ে বসে এখানে বললেন যে তারা এখানে বিনিয়োগ করবেন। কিন্তু কেন তারা বিনিয়োগ করবেন এখানে? তাদের তো বিনিয়োগ করার কোনো প্রয়োজন নেই। তারা যদি সঠিকভাবে এই যে বন্যার সময় যদি পুরা গেট যদি ওপেন না করে দিয়ে বাংলাদেশকে যদি প্লাবিত না করে, কিংবা শুষ্ক মৌসুমে যদি ন্যায্য পানিটা বাংলাদেশকে দেয়, তাহলে তো আর কোনো রকম প্রজেক্ট করা দরকার হয় না, এখানে আর কোনো বিনিয়োগ করার প্রয়োজন হয় না। কিন্তু তারা সেই
কাজটা করছে, এটা শয়তানি করা, একেবারে চরম শয়তানি করছে তারা, যে চীনকে এখানকে ঠেকাতে তারা নতুন প্রস্তাব নিয়ে আসছে যে তিস্তা রেস্টোরেশন প্রজেক্ট। সেটা কি করবে? চীনকে ঠেকাই দিয়ে এখানে তারা একটা প্রজেক্ট করতে চাচ্ছে, যে প্রজেক্ট আসলে কোনো আলোর মুখ দেখবে না। তারা এখন এই প্রজেক্ট দীর্ঘায়িত করার জন্য, বিলম্বিত করার জন্য একটা কি করবে, তারা একটা বিশেষজ্ঞ টিম এখানে পাঠাবে। এই তো সমঝোতা, এই সমঝোতা ছাড়া তো আর কিছুই হয়নি। অথচ এই তিস্তা নিয়ে আমাদের এখানে কত মানুষের চোখের পানি ঝরেছে, কতজন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা কি আবরার হত্যাকাণ্ডের কথা কি একেবারেই ভুলে গেছি? না, নিশ্চয়ই ভুলে যায়নি। এই তিস্তায় পানি সরবরাহ ঠিক মতো দেয় না বলেই ক্ষোভে দুঃখে আবরার তার ফেসবুকের টাইমলাইনে লিখেছিল যে আমাদেরকে পানি না দিয়ে শুকিয়ে মারছে ভারত, ভারত আমাদের কেমন মিত্র। প্রধানমন্ত্রীর এই যে প্রেস ব্রিফিংটা হয়েছে, সেখানে তো তৈলবাজ সাংবাদিকদেরকে নিয়ে রাখা হয়েছে এবং তৈলাক্ত প্রশ্ন করতে করতে প্রধানমন্ত্রীকে আরো এগিয়ে দেওয়া হয়েছে এবং কখনো কখনো দিয়ে একটা প্রশ্ন করে তাকে বিরক্ত করার একটা চেষ্টা চালানো হয়েছে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে প্রথমে যেটা বলছিলাম, বাংলাদেশের ভিতর দিয়ে যে রেল করিডোর দেওয়া হচ্ছে সেই ব্যাপারে প্রশ্ন করলেই তিনি, এবং প্রশ্নকর্তা নাকি একবার বলেও ফেলছিলেন যে এর মধ্য দিয়ে কি বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে, তখনই তিনি ওই কথাগুলো বলেছিলেন। এখন এইটার কিন্তু তিনি কোনো কনক্রিট জবাব দেন নাই। বাংলাদেশের যে খণ্ড বিখণ্ড করে এখন রেল লাইন চালানো হবে, সেটা ভারত চালাবে, সেটা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে? আগামী মাসেই প্রথম যে রেল চালু হচ্ছে জুলাই মাসে, সেটা পশ্চিমবঙ্গের গেদে থেকে বাংলাদেশের দর্শনা হয়ে ঈশ্বরদী, নাটোর, নওগাঁ, দিনাজপুর হয়ে চিলাহাটি দিয়ে তাদের কুচবিহারে যাবে এবং সেখান থেকে চলে যাবে আসাম, 7টা রাজ্যে সেখানে চলে যাবে। কিন্তু এখানে আগে যেমন বাংলাদেশ সীমান্তে ঢোকার সঙ্গে সঙ্গে এর লোকোমোটিভ ছিল বাংলাদেশি, এবং এইটা বাংলাদেশ সীমান্ত পার করা পর্যন্তই তারা চালিয়ে নিত। এখন বলা হচ্ছে যে এখানে লোকোমোটিভ থাকবে ভারতীয়, সে এইটা চালিয়ে নিয়ে যাবে, এখানে বাংলাদেশের কোন রকম কর্তৃত্ব থাকবে না, কোনো কিছুই থাকবে না। এটা কি বাংলাদেশের একটা চরম দাসত্বের একটা দাসখত দিয়ে আসা, যে বাংলাদেশ তার অবস্থান থেকে ক্রমেই সরে আসছে। বাংলাদেশ তো এর আগে রেল করিডোর দিয়েছে, নৌ করিডোর দিয়েছে। অনেকেই বলে থাকেন যে এটা ট্রানজিট। নো, এটা কোনো ট্রানজিট নয়, এটা ভারতের এক প্রান্ত থেকে তার আরেক প্রান্তে যাচ্ছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের ভিতর থেকে যা তারা ব্যবহার করছে সেগুলো হচ্ছে করিডোর, নট ট্রানজিট। আর এই করিডোর দিতে গেলে সবসময় একটা উচ্চ মূল্যে মাসুল দিতে হয়। আর এই মাসুলের ব্যাপারে যখন মাসুল চাওয়ার কথা বলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে এই মাসুল দিতে হবে, তখন এই প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান বলেছিলেন যে দেশের মানুষ, শিক্ষিত সমাজ কখনো করিডোরে মাসুল চাইতে পারে না, এটা একটা অসভ্যতা। তিনি কত বড় সভ্য লোক যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় পণ্য পরিবহন করা হবে, তার জন্য মাসুল চাওয়া যাবে না। এবং এই যে মাসুল চাওয়া যাবে না, মাসুল চাইলেই নাকি অসভ্য হয়ে যাবে, এই কথাটা তো আমাদের শুনতে হয়েছে। অর্থাৎ এই সমস্ত এই বাংলাদেশের যারা এখন ক্ষমতায় আছে, তাদের প্রত্যেকটা নেতা মন্ত্রী প্রত্যেকেই যেন ভারতের কাছে একটা দাসখত দিয়ে রাখছে। এইরকম দাসত্বের নাক পাশে আবদ্ধ হওয়া ছাড়া কোনো ব্যক্তি এই ধরনের কথা উচ্চারণ করতে পারে না। তারা ভারতকে যত দেওয়া যাবে তারা তাতেই তত খুশি হয়। ইতিমধ্যে চট্টগ্রামের বড় একটা বন্দরের একটা অংশ একেবারে ভারতের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হয়েছে। সেইটা দিয়ে এই যে ফেনী হয়ে রামগড় হয়ে যেটা ত্রিপুরা এখন যাচ্ছে, এটাও হয়তো সেপ্টেম্বরে এই রোডটা চালু হবে। ভারতের বিভিন্ন পত্র পত্রিকার খবরে বলা হচ্ছে যে এইটা মানুষ চলাচলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এখানে পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হবে। কলকাতা থেকে চিটাগাং বন্দরে আসবে, সেখান থেকে চলে যাবে ত্রিপুরা, এখানে মাসুল নেই। এই যে বাংলাদেশের ভূমি ব্যবহার করা হচ্ছে, সড়ক ব্যবহার করা হচ্ছে, সেতু ব্যবহার করা হচ্ছে, এই জন্য ভারত সরকার বাংলাদেশকে কোন রকম কোনো মাসুল দিচ্ছে না। আগে বলা হয়েছিল যে বছরে নাকি $500 মিলিয়ন বাংলাদেশ আয় করতে পারবে ভারতের কাছ থেকে।
কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ সরকার কি কোনোদিন বলেছে যে এই করিডোরের মাসুল হিসাবে আমরা এই পরিমাণ অর্থ ভারতের কাছ থেকে পেয়েছি? একদিনও বলে নাই। উপরন্তু বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে ভারত তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিমান পরিবহন করে, সেখানেও কিন্তু কোনো রকম মাসুল দেওয়া হয় না। এমনকি একটা ভয়াবহ ঘটনা, সেটা হচ্ছে অন্য দেশের কোনো বিমান বাংলাদেশের আকাশ সীমা যখন ব্যবহার করছে, সেই সময়ও যে রাডার, সেটাও ভারতীয় রাডার, এবং সেই রাডারে যখন তারা ধরা পড়ছে সেখানেও তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী ডলার চলে যাচ্ছে ভারতের কাছে, এবং বছরে সেটা $100 কোটি কম নয়। বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, অনেক খবরও প্রকাশিত হয়েছে। সেটাও বাংলাদেশ সরকার নিচ্ছে না, সবকিছু ভারতকে ছেড়ে দিয়ে দিচ্ছে। স্বাধীনতা এনে দেওয়ার সুফল হচ্ছে এইগুলো, যে ভারতকে উজাড় করে দেওয়া হোক। সবচেয়ে বড় এবং দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের জনগণের জন্য, যে রেল লাইন এখন আগামী জুলাই মাসে চলাচল করবে, এর চেয়ে ভয়াবহ আর একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা ইতিমধ্যেই ভারতের রেল লাইন যারা সার্ভে করে, তারা একটা অলরেডি সার্ভে করে গেছে। সেই সার্ভে অনুযায়ী এই রেল চলবে ওই গেদে সীমান্ত দিয়ে দর্শনা, ঈশ্বরদী, যমুনা সেতু, টঙ্গী, ভৈরব বাজার, আখাউড়া হয়ে ত্রিপুরা যাবে। এই রেল লাইনটা নেওয়া হবে তাদের জন্য একটা কৌশলগত বিষয় হিসাবে, কেননা ইতিমধ্যেই চীন যেহেতু ভুটান এবং নেপালের মাঝে ডোকলামে এসে বসে আছে, তারা যে কোনো মুহূর্তে শিলিগুড়ি করিডোর, যেটা তাদের চিকেন নেক হিসাবে পরিচিত, এই জায়গায় কোনো রকম হামলা কিংবা হুমকির সম্মুখীন হলে ভারত যাতে চীনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে পারে, সেই জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এবং এই যে রেল করিডোরটা নেওয়া হবে, এই রেল করিডোরের মধ্যে দিয়ে এই ট্রেন যখন চলাচল করবে, এই ট্রেনে কি চলাচল করবে সেটা দেখার ক্ষমতা বাংলাদেশের কর্তৃপক্ষের থাকবে না। তাহলে এটা কি কোনো অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে? এটা কি দেশ বিক্রি করাচ্ছে কোন অংশে কম? এই কথাটা কিন্তু প্রধানমন্ত্রী ঠিকভাবে জবাব দিতে পারলেন না। তিনি বলে দিলেন, দেশ বিক্রি করতে গেলে কি দাড়িপাল্লা লাগে? কি লাগে? কোনো কিছুই লাগে না। শুধুমাত্র এরকম দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, তারাই এই কাজগুলো করতে পারে। আজকে এই রেল লাইন যখন দেওয়া হবে শুধুমাত্র ভারতীয় ট্রেন চলাচলের জন্য, তার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে 7 সিস্টারে পণ্য পরিবহনের জন্য তাদের ব্যবহার করা হবে। এটা মানে এমন ভাবে দেওয়া হচ্ছে, এখানে দেখভাল করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না। এখানে তারা অস্ত্র নিয়ে গেল নাকি পণ্য নিয়ে গেল, এটাও দেখার কোনো সুযোগ থাকবে না। তাহলে যে যুদ্ধটা বা যে লড়াইটা হওয়ার কথা ছিল ভারত এবং চীনের মধ্যে, সেই লড়াইটা ভারতের যে মোদী সরকার খুব অনায়াসে এইরকম একটা দাসখত দেওয়া সরকারের উপরে চাপিয়ে দিতে পারছে, যেটা বাংলাদেশে এখন আসতে পারে, বিপদের সম্মুখীন হতে পারে। অর্থাৎ ভারত এবং চীনের যে যুদ্ধটা হবে, সেটা ভূমি হিসাবে ব্যবহৃত হয়ে যাবে বাংলাদেশ। আর এখন সবাই হাসাহাসি করছে, তৈলাক্ত সাংবাদিকরা কোনো অবস্থাতেই এইটার সমাধানে কোনো কথা বললো না, এবং তারা কোনো আতঙ্কিত না। তারা মনে করছে যে এটা তারা ভারতকে দিয়ে খুব খুশি হয়েছে, ভারত বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। কত চমৎকার কথা! তাহলে এই স্বাধীনতা এনে দেওয়ার মূলে কি আমাদের সব দিয়ে দিতে হবে? তাদেরকে উজাড় করে দিয়ে দিতে হবে? এটাই কি তাদের শর্ত? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে হুমকির মুখে, সেইটা বাংলাদেশের জনগণের দৃষ্টি থেকে সরিয়ে নেওয়ার জন্য নানামুখী উপাদান সামনে আনা হয়েছে। এর অন্যতম হচ্ছে রাসেল ভাইপার, আনা হয়েছে বেনজির, আজিজ, তারপরে আসাদুজ্জামান, তারপরে সর্বশেষ নিয়ে আসা হয়েছে মতিউর রহমানকে, যে এই সমস্ত লুটপাট দুর্নীতির বিষয়গুলো সামনে এনে এমন ভাবে প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে যে বাংলাদেশের আর কোনো সমস্যা নেই, এখন একমাত্র সমস্যা হচ্ছে এই দুর্নীতি, লুটপাট। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে থাকছে না, সেই কথাটা কিন্তু এখন কোনো সাংবাদিক বা এই যে মিডিয়াগুলো আমাদের আছে, গণমাধ্যমগুলো আছে, তারা কিন্তু কোনো রকম উচ্চবাচ্য করছে না।